বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। প্রতিদিনের মতোই সোমবার সকালে একসাথে স্কুলে গিয়েছিল আরিয়ান, বাপ্পি ও হুমায়ের। স্কুল শেষে চলছিল কোচিংয়ের ক্লাস। এরপর ঘরে ফেরার কথা ছিল, ঘরে ফিরেছে তারা, কিন্তু এবারের ফেরাটা ছিল ভিন্ন। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আরিয়ান এবং একই স্কুলের তৃতীয় শ্রেণীর বাপ্পি ও হুমায়ের। তিনজনই একই বংশের, সম্পর্কে চাচা ভাতিজা। মাইলস্টোন স্কুল থেকে কিছুটা দূরেই দিয়াবাড়ির তারার টেক মসজিদ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত তারা। মঙ্গলবার ওই এলাকায় সরেজমিন গিয়ে দেখা গেল শোকের আবহ। দুদিন আগেও যে আঙিনায় একসাথে খেলাধুলায় মেতে থাকত এই শিশুরা, সেখানেই আজ পাশাপাশি শায়িত তারা। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাপ্পি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু শাহিনের সন্তান। সহপাঠী হুমায়ের ছিল বাপ্পির চাচাতো ভাই। মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আরিয়ান মিস্টার শাহিনের চাচাতো ভাই, অর্থাৎ বাপ্পি ও হুমায়েরের চাচা। নিহত বাপ্পির বাবা বিবিসি বাংলাকে বলছিলেন, ঘটনার দিন সকালে প্রতিদিনের মতো একসাথেই স্কুলে গিয়েছিল এই তিনজন। সকাল 11টায় স্কুল শেষে অংশ নিয়েছিল কোচিংয়ের ক্লাসে। বেলা 1:30টায় ক্লাস শেষ হওয়ার কথা ছিল। তিনি জানান, আহত অবস্থায় দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল তার সন্তান বাপ্পি এবং ভাই আরিয়ান। জীবিত উদ্ধার হলেও কিছুক্ষণ পর মারা যায় ভাতিজা হুমায়ের। নামাজ পড়ে বাড়িয়াই শুনছি যে আমার 22 তারিখ পাওয়া যাইতেছে না। তো 22 আর আমার ছেলে তো একই ক্লাসে পড়ে, একসাথে নাস্তা খাইছে। তো যাইয়া ডাইরেক্ট ঢুকে বললাম, ঢুকে দেখি যে বিমানটা যে ঢুকছে একরে ঢুইকা এর মধ্যে, মানে আমার ছেলে যে ক্লাসে পড়ে এই আগের ক্লাসটায় বিমানটা ঢুকছে। দেখে তো আমি বুঝছি যে আমার ছেলে আর নাই। খুঁজতে পাইলাম যে না, আমার ছেলে জীবিত আছে, আমার ভাই জীবিত আছে, কিন্তু আমার 22 মারা গেছে, মায়ের মারা গেছে। বাপ্পি তো মারা গেছে সবার পরে, তারপরে 3টা বাজে মারা গেছে আমার এই যে ভাই। এই ভাইটা জ্ঞান ছিল, কথা বলতে বলতে ইউনাইটেড হাসপাতাল থেকে বার্ডেন হাসপাতালে গেছে। বার্ডেন হাসপাতালে যাই রাত্রে 3টা বাজে মারা গেছে। আমার ভাই আরিয়ান ভাই ওই 1 মাস জ্বরে ভুগছিল, 1 মাস যাবৎ স্কুলে যায় নাই, কিন্তু ওই দিনকে স্কুলে গেছে, ওই দিনকে মারা গেছে। অনেক ভালোবাসি ওদেরকে। দোকানে আইতো যাইতো, রাস্তায় ঘোরাফেরা করতো। নিহত 3 শিশুর জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। এক নজর দেখতে এসেছিলেন স্বজন, প্রতিবেশী আর সহপাঠীরাও। দুর্ঘটনার সময় ক্লাসে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন আরিয়ানের সহপাঠী রায়ান আফনান। বন্ধুকে শেষ বিদায় জানাতে বাবার সঙ্গে জানাজায় অংশ নিয়েছেন তিনি। ক্লাস প্লে থেকে 3 পর্যন্ত একসাথে পড়ছি, খুবই খারাপ লাগছে, বলে প্রকাশ করার মতো না। ওই দিন আমি আব্বুকে বলে আমি একটু দোকানে ঢুকেছিলাম বাইরের লাইব্রেরিতে, কিন্তু তখন একটা জোরে করে শব্দ হলো, শুনলাম যে ফাইটার জেট ক্র্যাশ করছে। তারপরে তো দৌড়াদৌড়ি। আমার ছেলের সাথে আরিয়ান পড়তো, আর উমায়ের 1 বছরের ছোট, উমায়ের ক্লাস 3তে পড়তো। আর আমার আরেকটা ভাস্তা, তাকেও আমি খুব ভালো করে চিনি। খুবই, মানে কিভাবে বলবো যে এদেরকে সে দূরে থেকে ছুটে আসছে, আপনি বুঝতে পারতেছেন, যে এক নজর দেখার জন্য বা জানার জন্য। আমার ওয়াইফই সবসময় বাচ্চা আনতে যায়, আর আমার মার সাথেও পরিচিত। তো সে সুবাদে এই যে বাসার লোকেশন পেয়ে এখন আসছি, এসে তো দেখছি জানাজা হয়ে গেছে। একটাই ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা বেরোয় আসে, ওই বইমেলা হচ্ছে ওইটাই যাবে। তো আমার ছেলেটা বেরোয় আসছে, এসে ওর মার কাছে গেছে। ওর মা তখন বললো যে এরকম তাওহীদের বিল্ডিং এ প্লেন পড়ছে বলে, ওখানে নেটও চলে যায়, ঠিক মতো নেট পায় না। পরিবারের কনিষ্ঠ 3 সদস্যকে স্বজনদের এভাবে বিদায় জানানোর দৃশ্য আবেগতাড়িত করেছে উপস্থিত সবাইকে।
21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত তারারটেক মসজিদ এলাকারই 5 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সজল দাস, বিবিসি বাংলা। মাইলস্টোন এলাকায় বিমান বিধ্বস্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জনবহুল আবাসিকে কেন যুদ্ধ বিমান ওড়ানো হয়? ট্রেনিং এর অংশ হিসেবে কি এমন জনবহুল এলাকায় ফ্লাই করা হয়েছে? আন্তর্জাতিকভাবে বিমান প্রশিক্ষণের জন্য কি ধরনের এলাকা নির্ধারিত হয়? দুর্ঘটনা কবলিত বিমানটির মডেল কি ছিল এবং সেটি কি অনেক পুরনো ধরনের? যদি পুরনোই হয় তাহলে সেটি এখনো প্রশিক্ষণে ব্যবহারের যৌক্তিকতা কি? এইসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে। ঢাকার মতো ঘন বসতিপূর্ণ শহরে যুদ্ধবিমান চলাচল কতটা নিরাপদ, এই নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক ইলাহি চৌধুরী বিবিসি বাংলাকে জানান, প্রশিক্ষণ সাধারণত জনবসতি এলাকায় হয় না। মধুপুর, ময়মনসিংহ, ঘাটাইলের মতো এলাকায় আকাশে প্রশিক্ষণ চলে। তবে বিমানগুলো টেক অফ ও ল্যান্ডিং করে ঢাকা বিমানবন্দর থেকেই, আর বেশিরভাগ দুর্ঘটনাও হয় এই সময়েই। তিনি জানান, দুর্ঘটনার সময় কোনো পাইলট প্রশিক্ষণে ছিল না, পাইলট শুধু বিমান নিয়ে ফিরছিলেন। ল্যান্ডিং করার সময়ই বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর ট্রেনিং গ্রাউন্ড হচ্ছে কি আপনার ওই ময়মনসিংহ, জামালপুর, ঘাটাইল, ওই যে আপনার শালবনের উপরে, মধুপুর এলাকায়। এটা টেক অফ এবং ল্যান্ডিং তো আপনার রানওয়ে ছাড়া হবে না। তো রানওয়েটাই তো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমাদের রানওয়ের উত্তর প্রান্তের কাছাকাছি। সুতরাং বিমানটি হয়তো ল্যান্ড করতে গেলেও ওই এলাকার উপর দিয়ে যাবে, ল্যান্ড টেক অফ করতে গেলেও ওই এলাকার উপর দিয়ে যাবে। সুতরাং এটাকে ঠিক প্রশিক্ষণ এলাকা কখনোই নয়, এটা হচ্ছে টেক অফ এবং ল্যান্ডিং। আমাদের রানওয়েটাই উত্তর দক্ষিণে, এবং এই যেখানে ঘটনাটা ঘটেছে মাত্র 3 কি 4 কিলোমিটার দূরে। এদিকে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলছেন, শুধু প্রশিক্ষণ নয়, এই এলাকায় যে কোনো বিমান চলাচলই ঝুঁকিপূর্ণ। কারণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি ঘিরে রয়েছে ঘন বসতিপূর্ণ এলাকা, ফলে যে কোনো দুর্ঘটনায় বড় ক্ষতির আশঙ্কা থেকেই যায়। অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক ইলাহি চৌধুরী বলছেন, প্রশিক্ষণের জন্য জনবহুল এলাকার ওপর দিয়ে উঠতে হয় এমন কোনো নিয়ম নেই, বরং প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট আকাশপথ ও এলাকা রয়েছে। তবে যেহেতু বিমানগুলো ঢাকা বিমানবন্দর থেকেই উড্ডয়ন এবং অবতরণ করে, তাই সেগুলো বাধ্য হয়েই জনবহুল এলাকার ওপর দিয়ে যেতে হয়। তিনি বলেন, একসময় বিমানবন্দরটি জনবিরল এলাকা ছিল, কিন্তু শহর বাড়তে বাড়তে এখন সেটি ঘিরে জনবসতি তৈরি হয়েছে। আদর্শভাবে বিমানবন্দর জনবিরল এলাকায় হওয়া উচিত। তবে নতুন করে বিমানবন্দর বাড়াতে বড় বিনিয়োগ লাগবে এবং এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম জানান, আগে নতুন বিমানবন্দরের জায়গা খোঁজা হয়েছিল, কিন্তু স্থানীয় ও রাজনৈতিক বাধায় সেটি থেমে যায়। তবে তিনি মনে করেন, নিরাপত্তার কথা ভেবে এখনই নতুন বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা শুরু করা জরুরি। যে কোনো এ ধরনের বড় ধরনের এস্টাবলিশমেন্ট করতে গেলে সেখানে কিছু এগ্রিকালচারাল ল্যান্ড কম্প্রোমাইজ করতে হয়, কিছু বসতবাড়ি কম্প্রোমাইজ করতে হয়, এবং কিছু লোক সেটা ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য এটা বিরোধিতা সবসময় একটা পক্ষ থাকেই। তো সেই পক্ষটাকে করেই আমাদের রাষ্ট্রীয় স্বার্থের কথা বিবেচনা করে এই ধরনের স্থাপনা একটা অবিলম্বেই চিন্তা করতে হবে। তা না হলে এই ধরনের ক্যাজুয়ালিটি আগামীতে যে হবে না, এটা বলা খুব মুশকিল আছে। উত্তরায় যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি বাংলাদেশ বিমান বাহিনীর F-7 যুদ্ধ বিমান। এটি চীনের তৈরি F-7 বিমানের একটি সংস্করণ, যা কিনা রাশিয়ার পুরনো MiG-21 মডেলের ওপর ভিত্তি করে তৈরি। F-7 মডেলটি প্রথম আকাশে ওড়ে 1966 সালে, তাই একে অনেকেই পুরনো বলে মনে করেন। তবে সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ইসফাক ইলাহি চৌধুরী জানান, বিমানের নকশা পুরনো হলেও চীন সময়ের সঙ্গে সঙ্গে এটিকে আধুনিক করেছে। বাংলাদেশে যেসব F-7 আছে সেগুলোর আধুনিক সংস্করণ এবং প্রশিক্ষণের জন্য উপযোগীও। তবে তিনি এটাও বলেন, বিশ্বে এখন চতুর্থ ও পঞ্চম জেনারেশনের যুদ্ধ বিমান চালু হলেও আমাদের F-7 এখনো ফার্স্ট জেনারেশনেই রয়ে গেছে। উন্নত প্রযুক্তির বিমানে যাওয়ার পরিকল্পনা থাকলেও বাজেট এবং অগ্রাধিকারের কারণে সেটি এখনো বাস্তবায়ন হয়নি। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, এই বিমানের নিরাপত্তা মান গড়েরও নিচে এবং অনেক দেশেই এটি বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশেও এমন পুরনো বিমান ধীরে ধীরে বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।
সাবেক বিমান কর্মকর্তা ইসফাক ইলাহি চৌধুরী জানান, ফ্লাইং এর আগে প্রতিটি বিমান নিয়মিতভাবে চেক করা হয়, তারপরও দুর্ঘটনা ঘটতে পারে। পাইলটের ভুল, খারাপ আবহাওয়া, যন্ত্রাংশের ত্রুটি, বজ্রপাত বা পাখির সঙ্গে সংঘর্ষ, এমন নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তার ধারণা, এই ঘটনায় হয়তো বড় কোনো যান্ত্রিক বা বৈদ্যুতিক সমস্যা হয়েছিল। তবে সঠিক কারণ জানতে হলে তদন্তের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে তৈরি সন্দেহ দূর করা, বিমান বাহিনীর ক্ষমা চাওয়া সহ 6 দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন কলেজের সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। দুপুরে সেই বিক্ষোভ এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় গড়ায়। পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় এক পর্যায়ে ইট পাটকেল ছোড়াছুড়ির মতো ঘটনাও ঘটে। এই ঘটনায় আহত 3 জনের মাথা ফেটে যায়, তাদের হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা দিতে। মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন স্কুল ও কলেজ প্রাঙ্গণে এবং স্কুলের আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সকাল থেকেই স্কুল ও কলেজের বর্তমান ও সাবেক বহু শিক্ষার্থী ওই এলাকায় জড়ো হয়। সকাল 11টার দিকে এক পর্যায়ে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই উপস্থিত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। সে সময় উপদেষ্টাদের উদ্দেশ্য করে দুয়োধ্বনি করেন শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পর বিক্ষোভরত শিক্ষার্থীরা উপদেষ্টাদের একটি ভবনে অবরুদ্ধ করে ফেলেন। এক পর্যায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ভবনের একটি জানালা দিয়ে হ্যান্ড মাইক ব্যবহার করে বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তোমাদের স্কুলে যারা আছে, তোমাদের স্কুলের বর্তমান ছাত্রদের প্রতিনিধি, অ্যালাম লাইনের প্রতিনিধি নিয়ে আমরা পরবর্তী প্রতিটা পদক্ষেপ গ্রহণ করব। আমরা সবাই মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি আহত হয়েছে সবার জন্য আমরা দোয়া করব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতভাবে পারা যায় তাদের পরিবারের পাশে থাকার। ধন্যবাদ। এরপর অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বিবৃতি প্রকাশ করেও জানানো হয় যে সরকার শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে। তবে আইন উপদেষ্টার বক্তব্য ও প্রেস উইংয়ের বিবৃতি সত্ত্বেও শিক্ষার্থীরা উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন। অন্যদিকে দুপুরে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR জানায়, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে দুপুর 2টার পরপর বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে একটি পোস্ট দেয়া হয়। ওই পোস্টে প্রধান উপদেষ্টার কল্যাণ ও ত্রাণ তহবিলের একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় এবং বলা হয় যে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা ওই অ্যাকাউন্টে অর্থ জমা করতে পারবেন। তবে ওই পোস্টটি ফেসবুকে পাবলিশ হওয়ার আধা ঘন্টা পর সেটি আর দেখা যায়নি। পাইলট ইজেক্ট করেছিল, যেটা আমরা দেখেছি প্যারাশুটটা ছিল এই যে এই গাছের উপরে, উপর থেকে ইজেক্ট করে এখানে পড়লো, প্যারাশুটটা সহ এখানে ছিল অনেকক্ষণ, এবং সে এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে টিন সেট, এখানে ভিতরে ঢুকে গেছে এবং বিমানটা ক্রাশ করেছে এই যে বিল্ডিং এর পরে। ওখানে আরেকটা দুইতলা একটা ভবন আছে, ওখানে নিচতলায় সিঁড়ির পাশে 3টা রুম একেবারে জায়গায় 2 থেকে 3টা রুম সবাই গেছে। পরে পাইলটকে ওরা এয়ার অ্যাম্বুলেন্স এসে বিমান বাহিনীর একটা হেলিকপ্টার আসলো এখানে ঘন্টাখানেক পরে, তারপরে এখান থেকে ওদের নিয়ে গেছে। যতটুকু কেউ কেউ বলেছে যে মৃত্যুবরণ করেছে, কেউ কেউ বলেছে মৃত্যুবরণ করেনি। আপনি কি দেখেছিলেন পাইলটকে যখন নিয়ে যাচ্ছে? পাইলটকে এখান থেকে ধরে নিয়ে যাচ্ছে, মানে শোয়ে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। তো আসলে তখন তার বোঝা যাচ্ছে না, পরবর্তীতে সম্ভবত ওনাকে নেওয়ার পরে হয়তো মারা গেছে। আমি 1 নম্বর ভবনে অবস্থান করছিলাম, এক সময় দেখি প্রচন্ড একটার পরে প্রচন্ড একটা সাউন্ড হয়, সেই শব্দের সাথে সাথে আমি বেরিয়ে হয়ে আসি আমার ডিপার্টমেন্টে এসে দেখি যে আমার ডিপার্টমেন্টটা উপরতলার নিচে পুরো ভেঙে গেছে। তারপরে সবাই বলে আগুন, কেবলমাত্র আগুন ধরছে। তারপরই যত সময় যাচ্ছে তত আগুনের পরিমাণ বাড়ছে আর বাড়ছে। প্রথম অবস্থায় পানি দিচ্ছি, বাট আগুন কোনো ক্রমে নিয়মিত আসছে না, পানি দিচ্ছি তারপর আগুন উপরে যাচ্ছে। কিছুক্ষণ পরে হাতের বামে দেখি আমার অনেকগুলো স্টুডেন্ট আমার নাম ধরে ডাকতেছে, স্যার বাঁচান। তারপরে আমি ওখান থেকে আবার বাম পাশে চলে যাই এবং 12-13 জনকে গ্রিল ভেঙে আমি নিজেই উদ্ধার করি এবং আমার অফিস স্টাফ নূর আলম, আমরা 2 জন মিলে গ্রিল ভেঙে 12 জনকে উদ্ধার করি। বেশ কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর আমি আমার ডিপার্টমেন্টে আসি। আমার ডিপার্টমেন্টে এসে আমার পিয়ন বলে, স্যার ডিপার্টমেন্টে পুরোটা ভেঙে গেছে। আমি দেখি, তার কিছুক্ষণ পরে দেখি আমার ডেস্ক যেটা ছিল পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। তো ওপরে দেখতে পাই যে
তারপরে তো এক সময় গুঞ্জন আসলে প্যারাশুট থাকলে হয়তো মানুষ থাকতে পারে। তারপর তো যে লোকজনগুলো ছিল বিশেষ করে বিমান বাহিনী বা আদার্স যারা ছিল ওরা তখন এসে সার্চ করে দেখে আমার ঘরের এক কোণা থেকে পাইলটটা উদ্ধার করে হয়েছে। তো সে সময় তো আমাদেরও ঘরে যেতে দেয়নি, হয়েছে নো জোন এরিয়া ছিল ওটা। আমি দূর থেকে দেখছি, আমি একসাথে দেখছি যখন পাইলটটা বের করে তখন আমি ছিলাম আর কি ওই করিডোরে দাঁড়ানো। তো দেখলাম যে মুমূর্ষু অবস্থায় বের হয়েছে, এই তো আর কিছুক্ষণ পরেই বাজবে স্কুলের বিদায় ঘণ্টা, দেখা হবে পরিবারের সঙ্গে। এমন উন্মাদনায় যখন ব্যাগ গোছানোর প্রস্তুতি নিচ্ছিল ছোট্ট শিশুরা, ঠিক তখনই একটা বিমান আছড়ে পড়ে তাদের ভবনে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। বিধ্বস্ত ভবনে আটকা পড়ে শত শত প্রাণ, যাদের পরবর্তীতে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি অনেককেই। ছোট ছোট তাজা অনেক প্রাণী কেড়ে নিয়েছে আগুন। ঝলসে যাওয়া বহু ছোট শরীরগুলো এখনো লড়াই করছে হাসপাতালের বিছানায়। উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের এ ঘটনা স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। এমন হৃদয় বিদারক ঘটনায় বাকরুদ্ধ বিশ্ব নেতারাও। দুঃসময়ে বাংলাদেশকে শোক জানানো ছাড়া তাই আর কোনো ভাষা নেই তাদেরও। মাইলস্টোন ট্র্যাজেডি ছুঁয়ে গেছে বিশ্ব নেতাদের। দুঃসময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত, পাকিস্তান, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড সহ অনেক দেশ। শোক ও সংহতি প্রকাশ করে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার তাদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্দিনে ঢাকার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। তার বার্তা, ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনা বহু মানুষের, যাদের অনেকেই শিশু শিক্ষার্থী। তাদের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোদি আরও জানান, বাংলাদেশের পাশে আছে ভারত এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতেও প্রস্তুত তার দেশ। মাইলস্টোনের ঘটনায় সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রতি, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা, যাদের অনেকেই ছোট শিশু। এই কঠিন মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের সরকার এবং জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এক্সে দেওয়া এক পোস্টে সমবেদনা জানিয়ে লিখেছেন, নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই শোকের মুহূর্তে সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা। বাংলাদেশের জাপান দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি শোক বার্তায় বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে আমরা বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করছি। কর্তৃপক্ষ, হাসপাতাল এবং অন্যান্যদের সর্বোচ্চ যত্ন সহকারে পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টার প্রশংসা করছি। এ ঘটনায় সংহতি প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধি দল। তাদের বার্তা, আমাদের হৃদয় ক্ষতিগ্রস্তদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে রয়েছে। আর ঢাকায় অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস বলেছে, ঢাকার একটি স্কুল ভবনে প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা শোকাহত। আমাদের সমবেদনা নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি। সম্পর্কের টানাপোড়েন ভুলে রাজনৈতিক দ্বন্দ্বকে দূরে সরিয়ে বাংলাদেশের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ভারত সরকার। মাইলস্টোন ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসা সেবা দিতে ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ভারত, যা এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন। 22 জুলাই বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে বাংলাদেশের নিজেদের বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ ব্যাপারে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানায়, আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই অর্থাৎ 22 জুলাই ঢাকায় পৌঁছে যাবেন। তিনি আরো বলেন, আমরা মেডিকেল ইকুইপমেন্টও পাঠাচ্ছি। এরপর প্রয়োজন অনুযায়ী আরো চিকিৎসকরাও যাবেন।
এদিকে 21 জুলাই এ মর্মান্তিক ঘটনার পরপরই বাংলাদেশের খোঁজ নিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সেই সঙ্গে জানিয়েছেন যে কোনো দরকারে ভারত সর্বাত্মকভাবে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত। এর কিছুক্ষণ পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার এক্স হ্যান্ডেলে এ ঘটনায় শোক ও সংহতি জানান। শোক বার্তায় তিনি বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। মোদী বলেন, এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত। আরও জানা গেছে, বিমান দুর্ঘটনার পর থেকেই বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে নিয়মিত খোঁজ রাখছে ভারত। এদিকে জানা গেছে, নরেন্দ্র মোদীর ঢাকার পাশে দাঁড়ানোর আহ্বানের পরপরই দিল্লিতে নিজেদের চাওয়ার কথা তুলে ধরে ঢাকা। দুর্ঘটনায় দগ্ধদের বেশিরভাগ ভিকটিমেরই শরীর পুড়ে গেছে জানিয়ে তাদের চিকিৎসায় বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট ও অত্যাধুনিক ওষুধপত্র পেলে সুবিধা হবে বলে জানায় ঢাকা। আর ঢাকার সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে 2 জন বিশেষজ্ঞ ডাক্তার সহ একদল নার্স ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা করে। সেই সঙ্গে দিল্লির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজন সাপেক্ষে আরও ডাক্তার ও নার্স পাঠানো হবে। অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন ঠেকাও নীতি সেদিকেই মোড় নিতে শুরু করেছে। ট্রাম্পের 2.0 কৌশল ভূ রাজনীতিতে খুব একটা সুবিধা দিচ্ছে না যুক্তরাষ্ট্রকে, উল্টো দূরত্ব বাড়ছে এক সময়ের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গেও, যা কিনা চীনের দীর্ঘদিনের লালায়িত স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে চীনের জন্য আশীর্বাদ একরোখা ট্রাম্পের বিশ্বব্যাপী উচ্চ শুল্কের বোঝা চাপিয়ে বিশ্ব নেতাদের দৌড়ের উপর রাখার কৌশল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, চীনের সঙ্গে যে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন চাইলেই কি এখন সেই প্রতিযোগিতা থেকে বেরোতে পারবে? ঠেকানো যাবে চীনকে? ফরেন পলিসির এক বিশ্লেষণের আলোকে সেটি জানানোর চেষ্টা করব আপনাদের। বিশ্ব বাণিজ্যে শীর্ষস্থানীয় বাণিজ্যিক অংশীদারদের প্রভাব বোঝাতে গত 2 দশক ধরে অর্থনৈতিক সাংবাদিকতায় এক ধরনের রং কোডেড মানচিত্রের ব্যবহার দেখা যাচ্ছে। আর সেই মানচিত্র ক্রমশই পূর্ণ হতে শুরু করেছে লাল রঙে। অর্থাৎ চীন এখন বিশ্বের প্রায় প্রতিটি দেশের সঙ্গেই শীর্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে, যা ইঙ্গিত করে চীন এখন বিশ্ব বাণিজ্যের অন্যতম পরাশক্তি। আর এর পেছনে মূল ভূমিকা রেখেছে বেইজিং এর উৎপাদন দক্ষতা। বিশ্বব্যাপী বাণিজ্যিক শক্তিকে চীন দ্রুতই ভূ রাজনৈতিক শক্তিতে রূপান্তর করবে, এমনটি যখন ভাবছেন অনেক পশ্চিম ও এশিয়ার শীর্ষ নেতারা, তখন বাস্তবতা বলছে এই প্রক্রিয়া প্রত্যাশার চেয়েও অনেক ধীর হবে। কেননা কয়েক দশক আগেও বিশ্বজুড়ে ঔপনিবেশিক শাসন ছিল, যাকে খুব সহসাই স্থানচ্যুত করা কঠিন। ইউরোপীয় ধাঁচের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই সেই অর্থে প্রধান ঔপনিবেশিক শক্তি ছিল না। এ সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় ওয়াশিংটন। আর ব্রিটিশ উপনিবেশের কারণে মার্কিনীদের ভাষা হয় ইংরেজি, যা কিনা তাদের আন্তর্জাতিক অঙ্গনে নিয়ম প্রণেতা ও প্রয়োগকারী হয়ে উঠতে সাহায্য করে। আর এ সুবিধা কখনোই পায়নি চীন। আর এটি মূলত চীনের ক্রমবর্ধমান বাণিজ্য বিস্তারের পরও ওয়াশিংটনকে বেইজিং এর সঙ্গে প্রতিযোগিতা থেকে দূরে রেখেছে। তবে চীনের জন্য আশার কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই সুবিধাগুলো এখন শেষ হতে চলেছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ট্রাম্প তার ঐতিহ্যবাহী প্রশাসন শক্তির উৎসগুলোকে অবমূল্যায়ন করছেন। ইঙ্গিত দিচ্ছেন যুক্তরাষ্ট্র এমন একটি বিশ্ব চায় যেখানে শক্তি সব, যেখানে শক্তিশালীরা দুর্বলদের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে পারে। যার সবশেষ উদাহরণ ইসরায়েলের সঙ্গে সামিল হয়ে ইরানের উপর হামলা। অথচ তেহরানের পারমাণবিক কর্মসূচি কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারতেন তিনি। একই পদ্ধতি ট্রাম্প প্রয়োগ করেছেন অনেক বন্ধু দেশের উপরও, যেখানে তার কাছে প্রাধান্য পেয়েছে কেবলই বাণিজ্য। অবশ্য এমন আভাস দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই দিয়েছিলেন ট্রাম্প। গর্বের সঙ্গে ঘোষণা দিয়েছিলেন তার প্রশাসন 90 দিনে 90টি বাণিজ্য চুক্তি করবে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত মাত্র 4টি দেশ, ব্রিটেন, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করতে পেরেছে ট্রাম্প প্রশাসন। তবে বাকিদেরকেও তিনি রেখেছেন দৌড়ের উপর, যে কারণে বাধ্য হয়ে বাকিরা ওয়াশিংটনে ছুটে এসে বৈঠক করছেন। কিন্তু সমস্যা হলো তিনি কঠোর। গত সপ্তাহে 2 ডজনেরও বেশি বিশ্ব নেতাকে চিঠি পাঠিয়েছেন, যেখানে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
সেই চিঠিগুলোর ভাষাও ছিল অত্যন্ত কঠোর, যার মধ্যে মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংকে লেখা চিঠিতে রীতিমতো হুঙ্কার দিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন, যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে আপনি যে সংখ্যাটা বাড়াবেন তা আমাদের চার্জকৃত 25% শুল্কের সঙ্গে যোগ করা হবে। শুল্ক ইস্যুতে কোনো ছাড় নয়, এমন মানসিকতা নিয়ে যখন প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প, তখন বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের বিকল্প ভাবতে হচ্ছে তার মিত্র দেশগুলোকেও, যা ওয়াশিংটনের জন্য মোটেও শুভ লক্ষণ নয়। এমন পরিস্থিতিতে একরকম বাধ্য হয়ে মার্কিন মিত্ররা তাদের নিজস্ব সমৃদ্ধি এবং আত্মরক্ষার দিকে মনোযোগ দিচ্ছেন। ট্রাম্পের পদক্ষেপের কিছু প্রাথমিক প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট। সম্প্রতি ব্রিটেন এবং ফ্রান্স বিদেশি আক্রমণের ক্ষেত্রে নিজেদের পারমাণবিক অস্ত্র ভান্ডার সমন্বয় করার ঘোষণা দিয়েছে, আর নিজেদের প্রতিরক্ষা সম্পর্ক আরো ঘনিষ্ঠ ও উন্নত করার কথা জানিয়েছে ব্রিটেন এবং জার্মানি। ট্রাম্পের কার্যকলাপে বিরক্ত হয়ে এমনটি একরকম বাধ্য হয়ে করতে হচ্ছে তাদের। চীন যখন বিশ্ব রাজনীতিতে পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখছে নীতি নির্ধারক হওয়ার, তখন ট্রাম্পের উচ্চ শুল্কারোপ নীতি তার মিত্রদেরও বিকল্প খুঁজতে বাধ্য করছে। আর সেই বিকল্পটাই হতে চায় চীন, যা এতদিন ধরে স্বপ্ন দেখে এসেছে বেইজিং। ওয়াশিংটনের কৌশলে সেই স্বপ্নই এখন বাস্তব হওয়ার পথে। বাণিজ্য শ্রেষ্ঠত্বের মধ্যেও এতদিনে যা অর্জন করতে পারেনি বেইজিং, ওয়াশিংটনের কিছু পদক্ষেপ সেটি এবার অর্জন করার সুযোগ করে দিয়েছে। এক সপ্তাহের মধ্যে 1000-এর বেশি মানুষের মৃত্যু। সশস্ত্র যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন শত শত সাধারণ মানুষ। গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যুদ্ধরত সব পক্ষের বিরুদ্ধেই। সিরিয়ার দক্ষিণের সুয়েদা অঞ্চলে সুন্নি বেদুইন আর দ্রুজ মিলিশিয়া বাহিনীর মধ্যে চলতে থাকা সংঘাত আর দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনী সহ একাধিক সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সংঘাতের সাথে জড়িয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী আর কট্টর ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বেসামরিক দ্রুজ নাগরিকদের ওপর সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। দ্রুজদের বিরুদ্ধেও সাধারণ বেদুইনদের ওপরে গণহত্যা ও লুটপাট চালানোর অভিযোগ রয়েছে। অন্যদিকে দ্রুজদের সমর্থনে এরই মধ্যে সিরিয়ায় কয়েক দফা হামলা করেছে ইসরায়েল। দ্রুজ সংখ্যাগরিষ্ঠ সুয়েদা অঞ্চলে একজন দ্রুজ ব্যবসায়ীকে অপহরণ করা নিয়ে এই দফায় সংঘাতের শুরু। দ্রুজদের অভিযোগ, ওই অঞ্চলের সংখ্যালঘু সুন্নি বেদুইনরা এই অপহরণ করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সহিংসতা চলতে থাকার এক পর্যায়ে সিরিয়ার সরকার ওই এলাকায় সরকারি বাহিনী মোতায়েন করে, আর এরপরেই সংঘাত আরও রক্তক্ষয়ী হয়ে ওঠে। সিরিয়ার সরকারি বাহিনী ওই অঞ্চলে দ্রুজ যোদ্ধাদের ওপরে হামলা চালানো শুরু করে। শত শত বেসামরিক দ্রুজ নাগরিককেও তারা হত্যা করেছে বলে মানবাধিকার সংস্থাগুলো বলছে। আবার কিছু কিছু জায়গায় সশস্ত্র দ্রুজ যোদ্ধারাও বেসামরিক বেদুইন নাগরিকদের হত্যা করেছে বলে জানাচ্ছে জাতিসংঘ। ওই অঞ্চলে দীর্ঘ সময় ধরে বসবাস করা দ্রুজ আর বেদুইনদের মধ্যে দ্বন্দ্বের পূর্ব ইতিহাস থাকলেও এই মাত্রায় সহিংসতা এর আগে কখনো হয়নি। জাতিসংঘ বলছে, সাম্প্রতিক সহিংসতায় ওই অঞ্চল থেকে 1,20,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শিয়াদের একটি শাখা এই দ্রুজরা সিরিয়ার দক্ষিণের সুয়েদা এলাকায় সংখ্যাগরিষ্ঠ। গত 14 বছর সিরিয়ায় গৃহযুদ্ধ চলার সময় সিরিয়ার দক্ষিণাঞ্চলের কিছু অংশ দ্রুজ মিলিশিয়া বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকে এই দ্রুজরা তাদের এলাকায় নতুন সরকারের আধিপত্য মেনে নেয়নি। এবছরের এপ্রিল ও মে মাসে সিরিয়ার সরকারি বাহিনীর হাতে কয়েক দফায় বেসামরিক দ্রুজ নাগরিক হত্যার ঘটনা ঘটে। সিরিয়ার বিভিন্ন শহরে সরকারি বাহিনী বিচার বহির্ভূতভাবে দ্রুজ নাগরিকদের হত্যা করে। সে সময়ও দ্রুজদের প্রতি সমর্থন প্রকাশ করে দামেস্কে হামলা চালিয়েছিল ইসরায়েল। একই ধরনের হামলা তারা চালিয়েছে গত সপ্তাহেও। বিশ্বের মোট 10 লাখের মতো দ্রুজ মতাবলম্বীর মধ্যে 1.5 লাখের বেশির অবস্থান ইসরায়েলে। ইসরায়েলের এই দ্রুজ সম্প্রদায়ের একটা বড় অংশ ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করে। এছাড়া ইসরায়েলের পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সরকারের বিভিন্ন সংস্থাতেও বহু দ্রুজ রয়েছে। ইসরায়েলের দাবি, এ কারণে তারা নৈতিকভাবে সিরিয়ার দ্রুজদের পক্ষে অবস্থান নিতে চায়।
গত 14 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলতে থাকা সিরিয়ায় বহু সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপ সক্রিয় রয়েছে। এগুলোর মধ্যে কিছু গোষ্ঠী কট্টর ইসলামপন্থী মতবাদে বিশ্বাসী, কিছু গোষ্ঠী জাতীয়তাবাদের ভিত্তিতে পরিচালিত হয়, আর কিছু গোষ্ঠী পরিচালিত হয়ে আসছে সরকারি মদদে। এর মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কুর্দিদের দল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস যুক্তরাষ্ট্রের সমর্থন পায়। দক্ষিণাঞ্চল অনেকাংশেই নিয়ন্ত্রণ করে দ্রুজ মিলিশিয়া সহ বেশ কয়েকটি গোষ্ঠীর জোট। উত্তরের সিরিয়ান ন্যাশনাল আর্মিকে সমর্থন করে তুরস্ক, আর উত্তর পশ্চিমে শক্ত অবস্থান একসময় আল কায়েদার সাথে সংশ্লিষ্ট থাকা হায়াত তাহরির আল শাম গ্রুপের বা HTS এর, যারা আগে নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। গত ডিসেম্বরে ইসলামপন্থী HTS এর নেতৃত্বে আসাদ পরিবারের প্রায় 55 বছরের শাসনের অবসান ঘটে। ওই ঘটনার পর সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে HTS এর সাবেক প্রধান আহমেদ আল শারা একতাবদ্ধ সিরিয়া গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার সমর্থক কট্টরপন্থী সুন্নি মতাবলম্বী বিচ্ছিন্নতাবাদী বাহিনীগুলো এর মধ্যে কয়েক দফায় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এবছরের মার্চে সিরিয়ার পশ্চিম উপকূলে সংখ্যালঘু আলাউইদদের ওপরে হামলার পর এবার দ্রুজদের ওপরও হামলা হলো। গত 6 মাসে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধেই বিভিন্ন এলাকায় গণহত্যা, লুটপাট ও জাতিগত সহিংসতা চালানোর অভিযোগ উঠেছে। সিরিয়ার বর্তমান সরকার প্রধান বারবার শান্তি প্রতিষ্ঠার কথা বলে আসলেও আসলে তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে কি না তা নিয়ে সিরিয়ার মানুষের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।